সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। ভোট যুদ্ধ সামনে রেখে দেশব্যাপী মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। দলবদল আর জোট গঠনের মধ্য দিয়ে নির্বাচনী উৎসবে কেটেছে পুরো দিন। মান অভিমান বিদ্রোহ চলে নির্বাচনকে ঘিরে। এই উৎসবে নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯ বছর পর দলীয় অফিসে যান, কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোর এমন দৃষ্টি নতুন দিনের দিকে। রাজনীতির নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় নতুন দিনের ব্যালট যুদ্ধ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা, এবং আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম। শেষ দিনে হেভিওয়েট সহ অন্যান্য প্রার্থীর মনোনয়নপত্র জমা। ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত দিয়ে অপরাধীদের পালানো ঠেকাতে নজরদারির নির্দেশ। দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। ছোট ভাই ছোট ছোট কাজ দিয়ে হলেও নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। ওসমান হাদি হত্যার দ্রুত বিচার সহ 4 দাবিতে ফের শাহবাগে ইনকলাব মঞ্চ। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান। এবং নির্বাচনে কালো টাকা ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করেছে দুদক। দুর্নীতিবাজদের ভোট না দিতে প্রচার চালানোর সিদ্ধান্ত। সব সংস্থার সমন্বিত উদ্যোগ চায় টিআইবি। দর্শক, ভোট যুদ্ধ সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকে এমপি প্রার্থীরা। এছাড়া অনেকে দলবদল করেছেন। সেসব বিষয় নিয়েও আজকে আমাদের কথা হবে আমাদের অতিথির সঙ্গে। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নতুন দিনের ব্যালট যুদ্ধ। প্রথমে প্রশ্ন করতে চাই আল মামুন রাসেল আপনার কাছে। সেটা হচ্ছে যে, যেহেতু ভোটের কথা আসছে, ব্যালট যুদ্ধের কথা যেহেতু আসছে, সেখানে নতুন করে গত 2 দিন যাবৎ খুব আলোচনা এসেছে জামাতের সঙ্গে এনসিপির যে সমঝোতা, নির্বাচনী সমঝোতার বিষয়টি। একই সঙ্গে আজকে দেখেছি যে আমরা এবি পার্টিও যুক্ত হয়েছে এই জামাতের সঙ্গে। মোট 11 দলের সমঝোতায় যাচ্ছে নির্বাচন। সেখানে আপনি কি মনে করেন যে এখানে আসলে কার লাভ হবে, কার ক্ষতি হবে? জি, অসংখ্য ধন্যবাদ সালিম ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মোশাররফ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সময় টিভির যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এবারের নির্বাচনটাও আমাদের জন্য একটা মাইল ফলক, একটা ইলেকশন। জি, ইতিপূর্বে যত ইলেকশন হয়েছে, কোনো ইলেকশন বাংলাদেশকে, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে, এই ইলেকশনটা সবার জন্য। কারণ এই ইলেকশনে, ইতিপূর্বে কোনো ইলেকশনে আমার মনে হয় মানুষের আগ্রহ উদ্দীপনা এত বেশি ছিল না। কারণ এবারের যারা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য, তারা এই যে তারা যে জীবন দিয়েছে কিন্তু জামাত, বিএনপি, এনসিপিকে জিতানোর জন্য না, তারা জীবন দিয়েছে বাংলাদেশকে জিতার জন্য। যে বাংলাদেশকে জেতার জন্য তারা জীবন দিয়েছে, তো সুতরাং আজকে যে 4.5 কোটি তরুণ আছে, ভোটার আছে, তাদের একটাই চিন্তা, বাংলাদেশ যেন জিতে যায়। এই জন্য এই বাংলাদেশে জিতার ক্ষেত্রে দেখেন, আপনি যেটা প্রশ্ন করলেন, এনসিপির সাথে জামাতের জোট, এনসিপির সাথে কিন্তু জামাতের মনস্তান্ত্রিক জোট কিন্তু অনেক আগ থেকে হয়েছে। যদিও প্রথম পর্যায়ে বিএনপি চিন্তা করেছিল এই যে জোটে যাবে, এই বিএনপির সাথে জোটে যাওয়ার একটা প্ল্যান তারা করেছিল। কি কারণে করেছিল? 2টি কারণে তারা বিএনপির সাথে জোটে যাওয়ার জন্য করেছিল। একটি হচ্ছে, তারা দেখতে পাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ চলে গিয়েছে, পরবর্তীতে বিএনপি আপকামিং পাওয়ারে যাবে। তো সুতরাং যদি আপকামিং পাওয়ারে যায়, তাহলে হচ্ছে তারা কিছু আসনও পাবে এবং কিছু মন্ত্রিত্ব তারা পাবে, এই একটা চিন্তা তাদের ছিল। পরবর্তীতে দেখেন, এটা কি কোনো ঘূর্ণিঝড় হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আচ্ছা। 2টি কারণে, একটি হচ্ছে যে আপকামিং পাওয়ারে যাবে, দ্বিতীয়টি হচ্ছে আপনি দেখেন এনসিপির যারা তরুণ আছে, এদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণের শিকার হয়েছে বিএনপি কর্তৃক। আক্রমণের শিকার কক্সবাজার আপনি দেখেছেন রিসেন্টলি, আওয়ামী লীগ বিএনপি 2 পক্ষ মিলেই এদের উপর আক্রমণ করেছে, এনসিপির উপর আক্রমণ করেছে। তার মানে তারা এই যে ফিউচার একটা সেফগার্ড
হিসাবে বিএনপিকে তারা পছন্দ করেছে। এটা ছিল তাদের পক্ষের দুটি যুক্তি। কিন্তু বিপক্ষের একটা ছিল, সেটি হচ্ছে তারা জানে বিএনপির চেন অফ কমান্ড এত শক্তিশালী না। যদি এনসিপির কেউ একজন প্রার্থী হয়, তাহলে যে তারা যে সকল বিএনপির ভোটগুলো যে তারা পাবে, এটা একটা আশঙ্কা তাদের মধ্যে ছিল, প্রথম আশঙ্কা ছিল। কেন তারা প্রথম আশঙ্কা ছিল? দেখেন, বিএনপির নিজস্ব একজন বিপরীত পক্ষ, আপনি দেখুন চট্টগ্রামে গুলি করেছে, যাকে নমিনেশন পায়নি সেই আক্রমণ গুলি করেছে, যেখানে বিএনপি যেখানে বিএনপিকে অন করতে পারে না, যেখানে না, আপনি দেখেন প্রায় 35টা আসনে বিদ্রোহ প্রার্থী যারা মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে, অনেক কিছু করেছে। যেখানে বিএনপির আদর্শ লোকদেরকে ওন করতে পারে না, সেখানে একটা বিপরীত পক্ষের দল এসে সমঝোতায় যাবে, তারপরে তাকে ভোট দিবে। এনসিপির একটা আশঙ্কা এনসিপির সবসময় ছিল, এবং বিএনপির সাথে জোটে তাদের আরেকটা বড় আশঙ্কা ছিল, সেটি হচ্ছে বিএনপি কিন্তু শুরু থেকে এই যে জুলাই সংস্কারে যে গণভোট হবে, সেই গণভোটের ক্ষেত্রে কিন্তু বিএনপি বলে আসছে তারা না ক্যাম্পেইন করছিল, শুরুতে না ক্যাম্পেইন করেছে। এবং কি আপনি এই শুরুতে কিন্তু আপনি যখন সংস্কারের পক্ষে সংস্কারের পক্ষে কিন্তু না ক্যাম্পেইন যখন একটা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং আপনি মির্জা আব্বাস সাহেব বলেছে গণভোট যা কিছু হোক, এটা আমরা যখন ক্ষমতা রিভার্স করব, এমন কথা আসছে। তার মানে যেখানে জুলাই শক্তি এনসিপি, তাদের একটা আশঙ্কা ছিল যদি বিএনপি সাথে তারা জোটে যায়, যদি তারা না ক্যাম্পেইন করে, তাহলে এটা এনসিপির জন্য বুমেরাং হয়ে যাবে। এই জন্য তারা বিএনপির সাথে আশঙ্কায় ছিল। পরবর্তীতে আপনি দেখেন, আমি যে আপনাকে শুরুতে বলেছি, জামাতের সাথে বিএনপির একটা মনস্তান্ত্রিক জামাতের সাথে এনসিপির একটা মনস্তান্ত্রিক মিল ছিল। কি মিল ছিল? আপনি দেখেন জুলাই সনদের ব্যাপারে, আইনি সনদের ভিত্তির বিষয়ে জামাত এবং এনসিপি কিন্তু ভালোভাবে আন্দোলন করেছে। এবং কি নোট অফ ডিসেন্ট, যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ প্রায় 40টা সংস্কারের মধ্যে 29টি সংস্কারের মধ্যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। জামাত দিয়েছে 4টি, এনসিপি দিয়েছে 1টি। তার মানে দেখেন আপনি, নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে এনসিপি এবং জামাতের মধ্যে একটা সিমিলারিটি ছিল, তারা কাছাকাছি ছিল। তার মানে বেসিক যে সংস্কারগুলো আছে, চেক অ্যান্ড ব্যালেন্স করার যে সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলোতে এনসিপি এবং হচ্ছে জামাতের আগে থেকে বলা যায় যে আগে থেকে একটা সমঝোতার প্রস্তুতি ছিল। আমি বলছি মনস্তান্ত্রিক, মানে তাদের যে আপনি তো বলেন, আমি তো বলি যে পলিটিক্স ইজ দ্য অনলি কমন সেন্স অফ হিউম্যান বিং। আপনি কমন সেন্সটা যখন খাটাবেন, কারণ জামাতে শুরু থেকে জুলাই সনদে আইনি ভিত্তি চেয়েছে, এবং কি আপনি দেখেন বর্তমানে আমি মনে করি এনসিপির সাথে জামাতের যে জোটটা হয়েছে, এনসিপি এখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কিভাবে এনসিপি লাভবান হয়েছে? এনসিপি লাভবান হয়েছে জামাতের যে চেইন অফ কমান্ড, টপ টু বটম, জামাতের একটি ভোট তাদের কমান্ডের বাইরে কখনো যাবে না। তার মানে এনসিপি তাদের জামাতের সকল ভোট, একটি ভোটও কোনো বিদ্রোহ ছাড়া, আপনি দেখেছেন ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো, এই 11 নম্বর, এই 13 আসন, যে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব, তিনি কিন্তু সাথে সাথে যখন ঘোষণা হয়েছে সাথে সাথে অভিনন্দন জানিয়েছে। কুমিল্লা হাসাদ আবদুল্লার যে আসনটা, সেই আসনের যিনি প্রার্থী ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এই জামাতের, কিন্তু তারপরেও উনি সাথে সাথে আজকে গিয়ে নমিনেশন সাবমিটের সময় একসাথে গিয়েছেন। তার মানে জামাত যে চেইন অফ কমান্ডে যে তারা যে শক্তিশালী, এই শক্তিশালী দিক থেকে এনসিপি লাভবান হচ্ছে। এবং কি আপনি দেখেন এনসিপির আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, যারা পতন হয়েছে, তাদের ক্ষেত্রে দেখেন তাদের কিন্তু চক্ষুশূল ছিল, কিন্তু প্রথম চক্ষুশূল হচ্ছে জুলাই যোদ্ধারা। তার মানে এনসিপি এটাকে করছে এনসিপি, এবং দ্বিতীয় শত্রু ছিল কিন্তু তাদের জামাত। কিভাবে জামাত? আপনি দেখেন জামাতকে যখন 5 আগস্টের আগে প্রথম তারা যখন বুঝতে পেরেছে, ডিজিএফআই এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে এই যে আন্দোলনটা, এটার কল কাঠি নাড়াচ্ছে জামাত, তখন কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে। তার মানে জামাতের এক্ষেত্রে বাংলাদেশে আগামীতে এবার যে ইলেকশন আসছে, এই ইলেকশনে আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, কিন্তু একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমি একটু শেষ করে দিই এখানে, সেখানে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। সেখানে জামাত এনসিপির ইনফ্যাক্টের দিক থেকে অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু ভোটার কিন্তু তাদের নেই, এটা তারা নিজেরাও স্বীকার করে। এনসিপি কিন্তু ভোটার নেই। সেক্ষেত্রে আমি এটা শেষ করে দিচ্ছি, সেক্ষেত্রে জামাত কিন্তু এই যে আওয়ামী যে ভোটগুলো, এই ভোটগুলো এনসিপির কারণে জামাত কিন্তু আওয়ামী ভোটগুলো হারাবে। কারণ তারা প্রথম শত্রু মনে করে এনসিপিকে, দ্বিতীয় শত্রু মনে করে জামাতকে। যে ফ্লেক্সিবল যে ভোটগুলো ছিল, যেগুলো আওয়ামী লীগের যারা একবারে ফ্লেক্সিবল সাধারণ পছন্দ করে আওয়ামী লীগকে, সেই ভোটারগুলো কিন্তু এনসিপিকে জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে জামাত কিন্তু এটা হারাবে। বড় একটা স্যাক্রিফাইসকে জামাতকে করতে হবে। মোশাররফ ঠাকুর, আপনি একটু বলবেন যে জামাত কি ভোট হারাবে? আওয়ামী সমর্থিত যে ভোটগুলি আছে সেটা একটা প্রশ্ন থাকবে। একই সঙ্গে উনি কিন্তু বেশ কিছু বিএনপির বিপক্ষে বা এনসিপির সঙ্গে যে সমঝোতা হয়নি সে বিষয়গুলো উল্লেখ করেছে। কিন্তু আপনাকে জানতে চাইবো যে এই জোটের 11 দলের যে সমঝোতা হয়েছে, এটার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? আপনি কি প্রত্যাশা করেন এদের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক রাসেল। দেখুন,
আমাদের দেশে একটা কথা আছে যে আসল রেখে মানে পুঁজিটা রেখে প্রফিট নিয়ে দৌড়াদৌড়ি আর কি। তো এই এনসিপির যে মূল বিষয়টা এটা হচ্ছে প্রফিট নিয়ে দৌড়াচ্ছে। মূল পুঁজি হচ্ছে তার মূল পুঁজি হচ্ছে সে বলছে আমরা একটা মধ্যমপন্থী রাজনীতি করব বাংলাদেশে, ঘোষণা মধ্যমপন্থী দিয়েছিল তারা। রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করব। এটা হলো তাদের ঘোষণা, এটা হচ্ছে তার মূল পুঁজি। এখন সে দৌড়াচ্ছে প্রফিট কোন দিকে হবে, কথাটা বলছেন, পুঁজি রেখে পুঁজির পাহারা জি, আমি বুঝতে পেরেছি। না দিয়ে প্রফিটের পেছনে দৌড়াই যাচ্ছে। দেখুন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে পিআর পদ্ধতির নির্বাচন চাওয়া জামাতের একটি প্রতারণা, একবার স্পষ্ট। সরওয়ার তুষার বলেন জামাত একটা জঙ্গিবাদী দল। আর নাসির পাটোয়ারি বললেন যে জামাত এটা কোনো ইসলামী দল না বা রাজনৈতিক দলই না। এটার উত্তরে ইয়াই বললেন যে আমাদের জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারোয়ার বললেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো এখন কি দাঁড়ালো এটা নিয়ে এনসিপি অনেক কথা বলছে, আমরাও অনেক কথা বলছি যে এনসিপি একটি আন্দোলন থেকে উঠে আসা কর্মীদের বা এদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল। এটি জামাতের পুত্র হয় কিভাবে, জামাত এদের পিতা হয় কিভাবে? তো এখন এনসিপি এটা প্রমাণ করে দিল যে বাবার কুলে ফেরত গিয়ে এটা প্রমাণ করে দিল যে মিয়া গোলাম পরোয়ার সত্য ছিলেন, যে তিনি বলেছিলেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো সন্তান বাবার কুলে ফেরত যাবে, এটা নিয়ে তো খুব আহামরি এক্সপ্লানেশনের প্রয়োজন নাই। এবং মধ্যপন্থা রাজনীতিটা যে করবেন তারা প্রতিষ্ঠা করবেন এবং মধ্যপন্থা রাজনীতি প্রতিষ্ঠার প্রস্তে একটা রোল রাখবেন, বাংলাদেশে ভূমিকা রাখবেন, এই কথাটা মিথ্যা প্রমাণিত হলো। আপনি দেখেন বিএনপির সাথেও জামাত দীর্ঘ সময় কাজ করেছে, বাট আপনি দেখবেন 2001 থেকে একেবারে 24 পর্যন্ত, 18-র পরে জামাতের সাথে সম্পর্ক ছিল না। আপনি 18ই ধরেন, 18 বছর, আরও 2 বছর আগের থেকে কাজ করেছে, 20 বছর। 20 বছরে জামাত কখনো বলে নাই, জামাতের নেতৃত্ব বলে নাই যে জামাতে ইসলাম হেরে গেলে কোরআন হেরে যাবে, কখনোই বলে নাই। বিএনপির সাথে যখন কাজ করেছে তারা কখনোই বলে নাই যে তাদের কোনো ক্যান্ডিডেট 18 কোটি মানুষের নামাজের সোয়াব পেয়ে যাবে জামাতকে ভোট দিলে, কখনো বলে নাই। আপনি দেখবেন এটি নিউ ফেনোমেনা। তারা কখনোই বলে নাই যে 54 বছরের প্রতিশোধের সময় এসছে ফেব্রুয়ারিতে, এটা কখনোই বলে নাই। দেখুন, তারা কখনোই বলে নাই যে বিএনপির সাথে কাজ করার সময় যে এইটা নির্বাচন নয়, এইটা হচ্ছে মুসলমান হবার নির্বাচন, আমি ওদের সাথে মুসলমান হতে যাবে বাংলাদেশের মানুষ, আসুন। তো এই যে বিষয়গুলি, তো এখন জামায়াতে ইসলাম যখন এই কাজগুলি করছে এবং তাদের নেতৃত্ব কি বলছে দেখেন, ইসলামের ধারে কাছে আছে কিনা, যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছে, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। জি, বলেছে। আমাকে যে চিনে না ওর বাসস্থান হবে মাটির নিচে। তো এই কথাগুলি যখন জামাত ইসলাম বলছে এবং তার এক্সট্রিম রাইটিস্ট একটা চেহারা, আমাদের সময় বলতো জামাত ইসলাম যে তারা একটা মডারেট ইসলামী পলিটিক্স, মডারেট ইসলামী না মুসলিম পলিটিক্স দাঁড় করাতে চায় এখানে। এবং বিএনপির সাথে থেকে জামাত ইসলামের নেতৃত্ব শহীদ মিনারেও গিয়েছে, জাতীয় স্মৃতিসৌধেও গিয়েছে। আপনি দেখবেন এইবার কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে যায় নাই, শহীদ মিনারেও যায় নাই। তো এখন আমি আপনাকে বলছি যে জামাতের যে এই যে এক্সট্রিম চেহারাটা যে যখন সে বের করে ফেললো, ঠিক তখন কে গেল এই যারা বললেন যে বাবার সাথে পাল্লা দিতে এসো না, এই কথাটাকে যখন এই কথাটার জন্য বরঞ্চ এনসিপি তার স্বতন্ত্রতা বজায় রাখার দরকার ছিল,
সেটা না রেখে, এবং আর তার সাথে গেল কে, এবি পার্টি। এবি পার্টি এবি পার্টি তার দলের, আপনি তো চিনেন তাদেরকে সবাইকেই, এবি পার্টি তাদের দলের সাবেক নেতৃবৃন্দ, শিবিরের সাবেক নেতৃবৃন্দ। তো এটাও কোনো সমস্যা না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে আমরা যেটা মনে করতাম যে এনসিপির মাধ্যমে একটা নারী বিষয়, একটা মধ্যপন্থা রাজনীতি বাংলাদেশে, একটা আরেকটা মধ্যপন্থা রাজনীতি করার একটা দলকে পাওয়া গেল, যারা ধরুন মধ্যপন্থা রাজনীতি পছন্দ করে, এরা সবাই যে বিএনপিকে পছন্দ করে এমন তো না। এই লোকগুলোর জন্য তো একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। মধ্যপন্থা রাজনীতি যেমন এক্সট্রিম রাইট পলিটিক্স বা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, এক্সট্রিম বাম কমিউনিস্ট পার্টিও পছন্দ করে না, এইরকম আবার সে বিএনপিকেও পছন্দ করে না কোনো কারণে। এই লোকগুলোর জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। এই লোকগুলোর জন্য প্ল্যাটফর্ম আমরা মনে করতাম যে এনসিপি ক্যান বি, এইটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই ক্ষেত্রে লোকজন ফ্রাস্ট্রেটেড হবেন কিছু। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে মধ্যপন্থা রাজনীতি থেকে তাদের স্খলন আরেকটু আগেই হয়েছে। নারী সংস্কার কমিশন যে আসলো, এটাকে নিয়ে যখন হেফাজতে ইসলাম খুব প্রচণ্ড বিশ্রী কথাবার্তা বলল তাদেরকে, তখন আপনি দেখবেন যে সেখানে চলে গেল, এই আমাদের এনসিপি নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহরা চলে গেলেন। এইটা একটা স্খলন। আরেকটা দেখবেন যে যখন নারী মৈত্রী যাত্রায় যখন বলল আমরা সবাই ব্যবসা বুঝে নেব হিস্সা, তার নিচে দেখবেন তাসনুবা জামিনের দাঁড়ানো ছবিটা, তো সেইটাতে আলট্রা লেফটের দিকে চলে গেল। তো এই যে জিনিসটা যেটা, এটা আমি মনে করি যে এই মধ্যপন্থা রাজনীতিটা এনসিপি আদৌ ধরে রাখতে পারে নাই শুরু থেকেই। তো এবং তার পপুলার লোকজনের সামনে হঠাৎ করে চলে যাওয়ার যে একটা প্রবণতা এটা ছিল। তো এই জন্য আমি মনে করি যে আপনি দেখবেন 69-এর নেতৃত্ব যারা ছিলেন, ছাত্র নেতৃত্ব, এরা প্রায় 50 বছর 2020-21 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। 90 সালের একটা বড় অংশ এখনও, এই যে আমানুল্লাহ আমান থেকে আরম্ভ করে এনি পর্যন্ত, এরা সবাই 90 সালের আন্দোলনের নেতা, প্রায় তাও তো 35 বছর হয়ে গেছে। তো এইখানে এই যে আমরা মনে করছিলাম যে এইবার যে অভ্যুত্থানের নেতৃত্ব, এরা আগামী 50 বছর 40-45 বছর রাজনীতি করবে, বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদের মধ্যে প্রশ্ন করতে চাই যে আপনি একটু বলবেন যে কয়েকজন তো পদত্যাগ করেছে এনসিপি থেকে, এবং বিশেষ করে নির্বাচন থেকে সরে আসার একটা ঘোষণা দিয়েছে। এমনকি অনেকে বলছেন যে এনসিপি ভেঙে যাচ্ছে বা ভাঙার সম্ভাবনা আছে। তাদের ভবিষ্যতে কি আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যে জামাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, বা এই পদত্যাগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে এনসিপির মধ্যে তো বেসিক্যালি আপনি একটা উদ্দেশ্য নিয়ে তো শুরু করছেন, আপনি একটা দল একটা তৈরি হয় একটা ডিক্লারেশনের বেসিসে, ম্যানিফেস্টোর বেসিসে। তার ম্যানিফেস্টেশনটা ছিল যে মধ্যপন্থা রাজনীতি। তো ওইটা তো যারা ওইখানে গিয়েছেন এই ডিক্লারেশনের উপর বেস করে, তারা তো এই আদর্শিক কথাটা তো আলোচনা তো করতেই পারেন দলে, যে আমরা কেন যাব। এবং এই ক্ষেত্রে বিএনপির জন্য সালাউদ্দিন সাহেব, আপনার মনে আছে যে সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে এনসিপির জন্য দরজা খোলা, জামাতের জন্য নয়, মনে আছে আপনার এই কথাটা? তো তারপরে আমি আপনাকে বলছি যে অজুহাতগুলো দেওয়া হয় যে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সেস বাজারে আপনি দেখেন যে সালাউদ্দিন আহমেদ প্রায় 8 বছরেরও বেশি সময় গুম থেকেছিলেন, নির্বাসনে ছিলেন, এবং তাকে 63 দিন গুম করে রাখা হয়েছিল, র্যাবে 63 দিন গুম রেখে রাখা হয়েছিল। এইরকম একটা নির্যাতিত লোককে নিয়ে যখন নাসিরুদ্দিন পাটোয়ারি তার জন্মস্থান কক্সবাজারে গিয়ে দাঁড়িয়ে যখন যখন বাজে কথা বলবে, যে তখন কি তাকে লোকজন রিয়েকশন দেখাবে না? তো ওটা তো স্বাভাবিক ছিল। আর আপনার প্রশ্নটা ছিল যে পদত্যাগ করেছে যারা, পদত্যাগ যারা করেছে, আমি বলছি যে ওরা তো ক্লেম করবেই যে আমার মধ্যপন্থা রাজনীতির কথা বলে আমাকে এনেছো এখানে, আমি এসছি মধ্যপন্থা রাজনীতির জন্য। তুমি এখন এক্সট্রিম রাইটিস্ট একটি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দলের সাথে চলে যাচ্ছ, আমি সে ক্লেম করবে না? তার ক্লেমটা তো যৌক্তিক। তো আমি অনেককে চিনি, আমার সাথে অনেকেই, এই যে সামান্থা শারমিন থেকে আরম্ভ করে মুনিরা শারমিন, এরা অনেকেই মেয়েরা আমার সাথে টক শোতে এসছে, এবং তাদের যে প্রগ্রেসিভ অ্যাটিচিউড, আমি তাদের এই প্রগ্রেসিভ অ্যাটিচিউডকে আমি
তাদের সাথে তর্ক করেছি, বিতর্ক করেছি আমরা, এবং তাদের যে স্পষ্ট পলিটিক্যাল একটা আইডিওলজি বা দৃষ্টিভঙ্গি আছে, আমি মনে করি যে একটা দল তার স্পষ্ট আইডিওলজির উপর দাঁড়াবে। যেমন বিএনপি দেখবেন নারী মৈত্রী যাত্রায় যেমন যায় নাই, নারী কমিশনের বিরুদ্ধে যে হেফাজত যখন গালাগালি করছে নারী কমিশনকে, সেইখানেও যায় নাই। আপনি দেখবেন এইটার নাম হচ্ছে মধ্যপন্থা। বিএনপি না, হ্যাঁ জি, আমি আপনার কাছে আসবো। রাসেল, আপনি একটু বলবেন যে নাহিদ ইসলাম বলেছেন যে জামাতের সাথে আদর্শিক কোনো ঐক্য হয়নি, স্রেফ নির্বাচনী সমঝোতা হয়েছে। শুধুই কি নির্বাচনী সমঝোতা? আবার উনি বলছিলেন যে তাদের মধ্যে একটি সমঝোতা আগের থেকে ছিল বা কিছু একটা বিষয় আসছে। আপনি কি বলবেন যে সমঝোতা শুধু নির্বাচনী দেখেন, সমঝোতা? আমি কয়েকটা বিষয়ে মোশাররফ ভাই নিয়ে আসছেন, এই বিষয়গুলো সহ আপনার প্রশ্নটা আমি আসছি। প্রথমত হচ্ছে, আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি এনসিপি যে দলটা, এই দলটা কিন্তু ওয়ান আর্মি যে One man army একজন যে- ওয়ান ম্যান আর্মি না। যেমন বিএনপি আপনি দেখেন, তারেক রহমান সাহেব, উনি যদি আজকে চাকে বলে চাটা লাল, সবাই বলবে লাল। আজকে যদি চাকে বলে চাটা নীল, সবাই বলবে নীল। না, কিন্তু এই যে এনসিবিটা কোনো একক নেতৃত্বে দলটা না। এই দলে যখন তারা কোথায় যাবে কি যাবে না, তারা কিভাবে করেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করেছে, তারা এই নিয়েছে। তাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে তার মধ্যে 30 জন বলেছে আমরা জামাতের সাথে যেতে চাই না, কিন্তু এর বিপরীতে 170 জন তারা বলেছে তারা জামাতের সাথে যেতে চায়। তার মানে এই যে এই মেজরিটি যেদিকে যাবে সেভাবে তারা সিদ্ধান্তটা নিয়েছে। তারপরে দেখেন, এই মোশাররফ ভাই যেটি বলল যে একসময় জামাতের সেক্রেটারি বলেছিল যে বাবার সাথে পাল্লা নিয়ে এসো। দেখেন, এখানে জামাতের সেক্রেটারি এখানে এটা করেছে যে অভিজ্ঞতায়। জামাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল। অভিজ্ঞতায়, কারণ জামাত জানে রাজনীতি শেষ কথা বলতে কোনো কথা নেই। রাজনীতি শেষ কথা বলতে, কারণ এখন হয়তো আপনি বিএনপির সাথে যেতে যাচ্ছেন, কিন্তু আপনি একটা সময় হয়তো আবার জামাতের কাছে আসবেন। এই জন্য বলেছে যে তোমরা বাবার সাথে পাল্লা যেতে চেও না। এরপরে দেখেন আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে ভাই বলল যে জামাত কোরআন, এই জামাতের বিভিন্ন বিষয়গুলো এখন নতুন করে ন্যারেটিভ আসছে যে জামাত হারলে কোরআন হেরে যাবে। আমি এই যে ভাষ্যগুলো বা জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ভাষ্যগুলোকে আমি এগুলোকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলি। কেন জানেন? কারণ বিএনপির, আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম, 14 গ্রামের বিএনপি যে মনোনীত প্রার্থী কামরুল হুদা সাহেব বলেছেন যে জিয়াউর রহমানের সাহেবের নাম যদি প্রতিদিন আপনি একবার নেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত। তার মানে এটা কি বিএনপির দলীয় কোনো কথা? দলীয় কোনো কথা না। বরকতুল্লাহ বুলি সাহেব বলেছেন বিএনপিকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমি মনে করি বিএনপি দলীয় কোনো কথা না। কিন্তু জামাতকে যে ন্যারেটিভগুলো নিয়ে আসা হয়েছে, জামাত বলেছে জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। জামাত কিন্তু এই কথাগুলো, যদি আপনি কি নিম্ন মানে বড় ধরনের কোনো নেতৃত্ব এমন কোনো কথা বলে নেই। আমাদের এই আছে যে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম কিছু কখনো উদাহরণ হয় না। এটাকে উদাহরণ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে ভাই বলল যে জামাত আগে শহীদ মিনারে যেত, জাতীয় স্মৃতিসৌধে যেত, এখন হচ্ছে জামাত রিসেন্টলি যাচ্ছে না। এটা আমি মনে করি এটা ডাহা মিথ্যা কথা। কারণ জামাত মনে করে শহীদদেরকে আমরা শহীদ মিনারে যাই কেন? তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। জামাত মনে করে যে আপনি কারো মাধ্যমে, আপনি তো যেমন আমরা যারা ইসলামে বিশ্বাসী, আমরা যারা মুসলিম, আমরা মনে করি আমাদের কোনো মাধ্যম প্রয়োজন হয় না, আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি। যেমন হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করে আমাদেরকে একটা মাধ্যম হয়ে চাইতো। আমি শেষ করি, হিন্দু ধর্মে যারা, আপনি বলেন জামাতের মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ ম্যাডাম খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে শহীদ মিনারে আছে, এই ছবিটা কি দেখবেন আপনি? না, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে এটা কি দেখেন, বর্তমান ধর্ম উপদেষ্টা কে? খালিদ সাহেব ওদিন বলেছে, তার বক্তব্যের মধ্যে বলেছে, আমি যখন মন্ত্রী হই তখন আমি চাইলেও অনেক কিছু ইসলামের বিপরীতে, কিন্তু আমাকে বাধ্য হয়ে রাষ্ট্রের কারণে আমাকে যেতে হচ্ছে। আমাকে রাষ্ট্রের কারণে এমন জায়গা যেতে হচ্ছে যেখানে মদ আছে, কিন্তু আমাকে যেতে হচ্ছে রাষ্ট্রের কারণে। আমি রাষ্ট্রের একটা মন্ত্রী। নিজামী সাহেব যখন একটা মন্ত্রী, এটা ক্যাবিনেটের মন্ত্রী, তখন তাকে রাষ্ট্রের যে পলিসি, এই পলিসি থেকে তাকে, দেখেন আল্লাহ রাসূল যখন 13 বছর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছে হচ্ছে মূর্তি ভাঙার জন্য, কিন্তু আল্লাহ রাসূল 13 বছর মক্কাতে মূর্তির সামনে রেখে নামাজ পড়েছেন। কেন? কারণ তখন ইসলামী স্টেট হয়নি। যতক্ষণ পর্যন্ত ইসলামী স্টেট হবে না ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে, শরীয়তে একটা বিধান আছে, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে, যখন কোনো কিছু ফিতনা তৈরি করে এটা হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি কোথাও ফিতনা তৈরি করার সুযোগ নেই। জামাত মনে করে আমরা আল্লাহর সাথে সরাসরি কানেকশন আমাদের আছে, আর হিন্দু ধর্ম মনে করে যে আমাদের যে তাদের যে গড আছে বা তাদের যে, আমি এটা শেষ করি, তাদের থিওরি হচ্ছে আমাদের মূর্তির মাধ্যমে যেতে হবে।
মূর্তির মাধ্যমে যেতে হবে। আর যারা মুসলমান তারা মনে করে আমরা সরাসরি আল্লাহর সাথে কানেকশন আছে। জামাত মনে করে যে স্মৃতিসৌধে আমরা তাদের জন্য দোয়া করব, মসজিদে তাদের জন্য মিলাদ করব, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের আত্মার মাগফিরাত করার জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু হয়। জামাত এই থিওরিতে জামাত মনে করে, এটা শুধু জামাত না, যে বিএনপি যার সাথে সময় একেবারেই যে বিএনপি কাছাকাছি। যার সাথে এই করেছে, কারণ এই করে জোট করেছে যে জমিয়ত, সে জমিয়তও কখনো স্মৃতিসৌধে যাওয়া এবং কি এটাকে কখনো তারাও এটাকে অ্যালাউ করে না, কখনো যাবেও না তারা। আপনি একটু বলবেন যে এনসিপিতে যোগ দিচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী গুরুত্বপূর্ণ কাজে তিনি অংশ নেবেন, তাকে আপনি কিভাবে দেখেন এনসিপির সঙ্গে এই জোট করার পরে? এনসিপিতে আসিফ মাহফুজ মাহমুদ এবং সজীব আসিফ মাহমুদ নিয়ে প্রথম থেকে কথা আসে, যেহেতু তারা সরকারের একটা অংশ ছিল, হ্যাঁ, এবং তারা যেহেতু নেতৃত্বের মূল নাহিদ, আসিফ, মাহফুজ এরা ছিল একবারে মূল ক্যাটাগরিতে ছিল। এই জন্য শুরু থেকে যখন তিনজনে একজন মন্ত্রী তো ছেড়ে এসে প্রধান হয়েছে, তারা যে বাকি যে দুইজন আছে তাদেরও একটা চিন্তা যে এনসিপি দ্বিতীয় বা তৃতীয় সারির এই পজিশনে থাকা, এই পজিশন নিয়ে তাদের মধ্যে একটু, কারণ আমরা এগুলো বুঝতে হবে যে এনসিপি যারা চালায় এদের বয়স কিন্তু আন্ডার 30, তাদের মধ্যে ইন্টেন্সিটি ইমোশন, আবেগের জোয়ারটা একটু বেশি, সবসময় এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, কিন্তু আবেগটা একটু বেশি। এই জন্য তাদের অবস্থানের কারণে আমার মনে হয় সেজন্য তাদের মধ্যে একটা মনস্তান্ত্রিক অনেক দিন থেকে, ওরা তো আমাদের ইউনিভার্সিটির ছোট ভাই, অনেক সময় কথাবার্তা হয়, তাদের মধ্যে একটা ডান দিক একটা দ্বন্দ্ব সবসময় লেগে আছে যে আসিফ একটা মন্ত্রী ছিল, সে এখন যদি দলে এসে তার অবস্থানটা কততম হবে, সে কি 10তম হবে, 5তম হবে নাকি 2তম হবে, এই একটা একটা দ্বন্দ্ব তাদের মধ্যে অনেকদিন ধরে কাজ করছে। আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। তারা যেহেতু একসাথে আজকে মনে হয় একসাথে মিটিং করেছে, মনে হয় একসাথে মুখপাত্র ভূমিকা পালন করছে, মেবি আসিফ মুখপাত্র ভূমিকা পালন করবে। এরপর তাদের দলীয় সিদ্ধান্তের আলোকে আস্তে আস্তে তার কন্ট্রিবিউশন যখন দলে বাড়বে তখন আস্তে আস্তে তার সে একটা ভালো অবস্থায় চলে আসবে, তাদের মধ্যে দ্বন্দ্বটা ক্লিয়ার হয়ে যাবে। মোশাররফ ঠাকুর, আপনি এটাকে কিভাবে বলবেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে আজকে মুখপাত্র হলেন এনসিপি, তিনি নির্বাচন থেকে সরে আসলেন, যে ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একজন উপদেষ্টার পদত্যাগের পর গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নির্বাচন করবেন, কিন্তু নির্বাচন করছেন না, দলের হয়ে তিনি মুখপাত্রের ভূমিকা পালন করবেন। ধন্যবাদ আপনাকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইলেকশন করতে গেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্বন্ধে কথাবার্তা আসতো, অনেক কথা আসতো, যে শেখ হাসিনার পানি জাহাঙ্গীর পিয়ন 400 কোটি টাকার মালিক হচ্ছে 15 বছরে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 311 কোটি টাকা অভিযোগ নিয়ে তিনি ঘুরছেন দুদকে, এবং তার পাসপোর্ট এবং ব্লক করা আছে, পাসপোর্ট এনআইডি। তো এগুলো আলোচনা হতো। তিনি 453 কোটি টাকা শুধুমাত্র তিনি মুরাদনগরে বরাদ্দ দিয়েছেন, এডিবি বরাদ্দ দিয়েছেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট। তো সেইখানে এইটুই আলোচনায় আসতো। এবং তিনি এরপর ঢাকা 10 আসনে তিনি যেখানে গিয়েছেন সেখানে প্রচুর দুহাতে বিলিয়েছেন টাকা, অনুদান দিয়েছেন। এগুলো তো আর বাপের সম্পত্তি না যে এটা সরকারি টাকা, পাবলিক মানি। তো পাবলিক মানি এভাবে দেওয়া যায় না ইলেকশনের আগে। তো যাই আমি মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাও আন্দোলনের একজন ছেলে, আমাদের আন্দোলনের ছিলেন তিনি, আন্দোলনের নেতৃত্বে ছিল। আমরা তাকে পোস্টার বয় রীতিমতো। তারপরে আমি তাকে বলবো যে ঠিক আছে, যে পলিটিক্সে থাকুক। আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলিটিক্সে থাকা উচিত, মাহফুজ আমাদের পলিটিক্সে থাকা উচিত, এবং আমাদের এরা থাকলে আমি মনে করি যে ভবিষ্যতে আমি আপনাদের কাছে ছোট করে একটা প্রশ্ন করব, দুজনের নেতৃত্ব দরকার হবে, উত্তর দিবেন। সেটা হচ্ছে যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে আজকে নির্বাচন নিয়ে তিনি শঙ্কা দেখছেন এখন পর্যন্ত, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে। দুজনই ছোট করে বলবেন, 1 মিনিট সময় আমাদের হাতে আছে। জামাত ইসলামী শঙ্কা আছে কিনা নির্বাচন? 1996 সালে জামাত বিএনপিকে ছেড়ে গিয়ে ইলেকশন করেছিল। বিএনপি পেয়েছিল 118 সিট, জামাত পেয়েছিল 3 সিট। বিএনপির সাথে জোট করে পেয়েছিল 18 সিট। আর নির্বাচন নিয়ে তো সংখ্যা তো আছেই। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অসংখ্য চেষ্টা হচ্ছে। হাদির হত্যা নির্বাচনী ভণ্ডুলের অংশ। এখন আমি মনে করি বাংলাদেশে তারেক রহমান আসার পর যে জনস্রোত সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করার অবস্থায় আর নাই। ভাই তো বললো, আমি বলি যে এই পর্যন্ত বিএনপি একবারও ক্ষমতা আসে নাই জামাতকে ছাড়া, একবারও আসে নাই। এবং কি কেন শঙ্কার কথা বলছে? কারণ এই হাদি একটা আক্রমণ হয়েছে, 2.5 লক্ষ অস্ত্র যেগুলোর লাইসেন্স দিয়েছিল আওয়ামী লীগ, সেগুলো এখন উদ্ধার হয়নি। তার মানে এই যে সামনে যে তরুণরা আক্রান্ত হবে, যে ভয়ঙ্কর আক্রান্ত হবে, সেজন্য এই আশঙ্কা তারা মনে করছে। নির্বাচন নিয়ে আপনারা দুজনেই শঙ্কা দেখছেন, তবে ব্যাখ্যা দুজনের ভিন্ন। তো আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।